আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নতুন দল এনসিপির নেত্রী মাহমুদা মিতু তিনি বলেছেন যে রাজাকার শব্দ বাংলাদেশের মাটিতে আর এস্টাবলিশ করতে পারবে না। তাতে আপনি যত বড় রাজনৈতিক দলেই হন না কেন, এখন কথা হচ্ছে তার এই কথা বা মন্তব্য মানুষ কিভাবে নিচ্ছে। আমি মনে করি যে ট্যাগিং চেতনা, সেটা হোক রাজনীতি বা ধর্মীয় কারণে, সাথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিহিংসা বাংলাদেশটাকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। তা না হলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যেত। আমরা বাঙালি আবেগ বেশি, ধৈর্য কম, আর সভ্য হতে পারিনি। দর্শক, এই ভিডিওর শেষের দিকে আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কিছু প্রশ্ন আমি করতে চাই আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে। আপনারা প্লিজ দয়া করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। প্লিজ প্লিজ দিয়ে যাবেন। আমরা জেনজি জেনারেশন আপনাদের কাছ থেকে এসব প্রশ্নের উত্তর জানতে চাই এই আপনার প্রশ্নগুলোর উত্তর। রাজাকার শব্দটি এদেশে মানুষের মস্তিষ্কে এবং বিস্ফোরক ঘাতক ঘৃণ্য হিসেবে চিহ্নিত ছিল, কিন্তু এই শব্দের অপব্যবহার এবং এই শব্দ ব্যবহার করে দেশ এবং জাতিকে ধ্বংস করার সকল ষড়যন্ত্রের বৈধতা দানকারী স্বৈরাচারের দোসর তথাকথিত সুশীল এবং স্বৈরাচাররাই মানুষকে তিক্ত করে ফেলেছে। ফলাফল এখন হিতে বিপরীত, মানুষ এখন এর বিপরীত। মুক্তিযোদ্ধা, যা সম্মানের প্রতীক, শব্দটিকে এখন ছোট নজরে দেখা শুরু করেছে। কারণ ভুয়া মুক্তিযোদ্ধা এবং ভুয়া রাজাকার মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে, এদেশের প্রতিটি নাগরিকের জীবনকে। দেশ স্বাধীন হওয়ার প্রায় ৫৫ বছর, দেশের লাখ লাখ মানুষের কাজ নাই, বেকার, আইন শৃঙ্খলার অবনতি চূড়ান্ত পর্যায়ে, চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন ইত্যাদি নিত্য নৈতিক ঘটনা। গরিব জনগণের খাদ্য, বাসস্থানের কোনো বন্দোবস্ত নেই, অথচ এরা এখনো মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়েই পড়ে আছে। আফসোস হয় এই বিশাল বেকুব জনগোষ্ঠীর জন্য। সুবিধাবাদী দলগুলো কি নিয়ে রাজনীতি করবে? এটাই তো একমাত্র ইস্যু। এই রাজাকারটাই একমাত্র ইস্যু, মুক্তিযোদ্ধাটাই একমাত্র ইস্যু, ৭১টাই একমাত্র ইস্যু। এখনো মানুষ কাঁদে পথের দ্বারে, অসহায় মানুষ নিয়ে মানুষ রাজনীতি করে, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষই পথের দ্বারেই পড়ে থাকে, কিন্তু এগিয়ে যায় রাজনীতিবিদরা। দেশের মানুষের জন্য চিন্তা না করে যারা নিজের পকেট ভরার কাজে নিয়োজিত থাকে, তারাই এইসব ত্যাগ দিয়ে রাজনীতি করে। আমরা ৭১-এর পরে যারা জন্ম নিয়েছি, আমরা স্বাধীন দেশের জন্ম নিয়েছি, যার যে দল ভালো লাগে সে সেই দল নিয়ে রাজনীতি করবে। আপনারা বলার কে? বাংলাদেশের জনগণের জন্য নিজের সেরাটা বিলিয়ে দিন, তারপর দেখুন আপনার রাজনীতি কেমন, কতটুকু আপনার রাজনীতির ক্যাপাসিটি আছে। ট্যাগিং চেতনা ব্যবসা কখনোই জাতির মধ্যে ঐক্য আনতে পারে না, আর ঐক্য ছাড়া দলাদলি বিভেদ সৃষ্টি করে কোনো জাতি সফলতা অর্জন করতে পারবে না, কখনো সম্ভব না। হোক রাজনৈতিক বা ধর্মীয় কারণে, রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিহিংসা বাংলাদেশটাকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। তা না হলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যেত। এই গত ৫৫ বছরে স্বাধীনতা যুদ্ধ মীমাংসিত, কেউ পাকিস্তানের সাথে থাকতে চেয়েছে, কেউ বাংলাদেশ নামক নতুন একটি রাষ্ট্র গঠিত হয়েছে এবং তার সাথে থাকতে চেয়েছে। যুদ্ধের পরে, ৭১-এর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৬শে মার্চের ভাষণ, এই দুটি ভাষণে পাকিস্তান থেকে আমরা আলাদা হতে চেয়েছি। দুজনই আমাদেরকে আহ্বান জানিয়েছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন, ছাত্র জনতাকে আহ্বান জানিয়েছেন, যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা তো অস্বীকার করার কিছু নেই। এবং লড়াইটি চূড়ান্ত রূপ লাভ করেছে, আমরা স্বাধীন বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি। আমাদের বাংলাদেশটা তখন স্বাধীন হয়েছে। শুরুটা কি স্বাধীনতার পক্ষে ছিল নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন ছিল, সেটা ভিন্ন ব্যাপার, সেটা এখানে আসবে না। মৌলিক অধিকারগুলি প্রতিষ্ঠার আন্দোলন ছিল, এর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল মুক্তিযোদ্ধারাই ছিলেন এবং বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের সিভিল সোসাইটি থেকে শুরু করে সকলেই বিষয়টি একমত পোষণ করেছিলেন। এবং কি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ব্যতিক্রম ছিলেন না, তিনিও একমত ছিলেন, তিনিও এটাতে সমর্থন জানিয়েছিলেন।
তিনি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, সিনিয়র নাগরিক হিসাবে তার দায়িত্ব এবং কর্তব্য পালন তিনি করেছেন। জিয়াউর রহমান সেটি করেছেন, তিনি পালন করেছেন। স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের অবস্থানরত যারা বাংলাদেশের পক্ষে ছিলেন অথবা পাকিস্তানের পক্ষে ছিলেন, মানে যারা বাংলাদেশে অবস্থান করতেছিলেন, কেউ বাংলাদেশের পক্ষে ছিলেন, কেউ পাকিস্তানের পক্ষে ছিলেন, সকলেই কিন্তু পরবর্তী বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেছিলেন সেই সময় ৭১-এর পরে। তখন তো সবাইকে একসাথে ধরে মেরে ফেলা হয়নি। এক পক্ষ জয়ী হয়ে বাংলাদেশ গঠন করেছেন, আরেক পক্ষ পরাজয় বরণ করে বাংলাদেশের সাথে অবস্থান করেছেন। অপরাধী তারাই যারা যুদ্ধের সময় পাকিস্তানের হয়ে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, জুলুম, অত্যাচার, শোষণ করেছেন। এটা সত্য, তারা অপরাধী। এবং দীর্ঘকাল ধরে এদেরকে আমরা রাজাকার বলে আসছি, এমনকি তাদের উত্তরসূরিদেরও। যারা যারা রাজাকারি করেছে তাদের নাতি পুতি ছেলে ফেলে সবাইকে আমরা রাজাকার বলেছি, উত্তরসূরিদেরকেও রাজাকার বলেছি। কিন্তু ২০২৪-এর পরে বাংলাদেশে এক নতুন মাত্রা যোগ হয়েছে। এখন নতুন প্রজন্ম বুঝতে শিখেছে এই বিভাজন বাংলাদেশের জন্য কল্যাণ নয়। আমরা এখন সকলেই বাংলাদেশি, অতএব এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। আমাদেরকে আমরা জয়ী হয়েছি অথবা কে পরাজয় হয়েছে, কে পরাজয় বরণ করেছে, সেই বিষয়টা এখন মুখ্য নয়। মুখ্য হচ্ছে বাংলাদেশ বিশ্বাসী এবং সৎকর্মশীলদের দ্বারা পরিচালিত হতে হবে। দলমত নির্বিশেষে সকলকে এই প্রশ্নের মীমাংসার অবস্থায় অবস্থান করতে হবে। ৫৪ বছরে রাজাকার বলে গালি দিয়েছে যারা, এরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশে হত্যা, গুম, ধর্ষণ, লুটপাটের রাজনীতি করেছে। আমরা সেটা দেখেছি। আওয়ামী লীগ করা মানুষগুলি পারলে নিচের প্রশ্নগুলির জবাবদিহিতা করুন, জাতি তবে বুঝে নিবে আপনি দেশপ্রেমিক, আপনি মুক্তিযোদ্ধার লেবাসে প্রতারক এবং বেঈমান নন, আপনি বেঈমানি করেননি দেশের সাথে। ৭১ মানে সম্মান, শ্রদ্ধা, এটি সমগ্র জাতি জানে এবং বিশ্বাস করে, মন প্রাণ দিয়ে মানে। তবে আওয়ামী লীগ আর ৭১ কখনোই এক নয়। মঞ্চ ৭১ আর ১৯৭১ এক না। মঞ্চ ৭১ মুক্তিযুদ্ধের লেবাসে বাকশালী ৭১। প্লিজ আওয়ামী লীগ আর ৭১কে মিলিয়ে দাঙ্গাবাজি আর লম্পট দেখাবেন না। আওয়ামী লীগ মানে ফ্যাসিবাদ আর গণতন্ত্র হত্যা, এটাই আমরা দেখেছি গত ১৬ বছরে। আমাদের জেনজি জেনারেশন সেটা দেখেছে। আওয়ামী সুশীল কুশীলরা আপনাদের বলি, আধুনিকায়নের যুগে এখন এই আর মুজিবি ও চাষাবুষা আর শ্রমিক নির্ভরতার রাজনীতি এদেশে চলে না। এখন আর নেতাজি হুঙ্কার দিলে জয় হরি বলে পাবলিক ঝাঁপিয়ে পড়ে না। এখন শিক্ষিত জেনারেশন, কুশীলদের এসব নষ্ট পচা আজ আর গেলে না। মানুষ এই জেনারেশন গেলে না, খায় না। ৭১-এর খোলসে আওয়ামী লীগ দৃশ্যমান, যা বরদাস্ত না। যাদের গাড়ে হাজার হাজার হত্যার দায়, যাদের গাড়ে একাধারে ১৫ বছরের অবৈধ ক্ষমতা দখলের ফেসিবাদী কালিমা, যাদের গাড়ে বাকশালী দায়, তারা কোনো পোশাকেই দৃশ্যমান হতে পারে না। দেখুন, লতিফ সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা। তবে কি মুক্তিযোদ্ধার নামে হাসিনার আমলে ফেসিবাদের মন্ত্রিত্ব মেনে নিতে হবে? এই মায়াজাল, এই মাসালা বা তরিকা আপনাকে কে শিখিয়েছে? শেখ মুজিব ১৯৭১-এর নায়ক। তবে কি ৭১-এর নায়কের নামে ৭২ থেকে ৭৫ অব্দি তার হাতে হাজার হাজার হত্যা মেনে নিতে হবে? মুক্তিযুদ্ধের এই সংজ্ঞা আপনাকে কে শিখিয়েছে? শেখ মুজিব ৭১-এর নায়ক, তবে কি তার কৃতিত্ব ৭৫-এর শাসনামলে সকল দল নিষিদ্ধ করে আজীবন ক্ষমতা পাকাপোক্তের বাকশাল মেনে নিতে হবে কেন? মুক্তিযুদ্ধের এই চেতনা আপনাকে কে পড়িয়েছে? কে পড়িয়েছে আপনাকে এগুলো? শেখ হাসিনা যেহেতু শেখ মুজিবের কন্যা, যে কারণে তার হত্যা, লুণ্ঠন, ক্ষমতা দখল সহ পৈশাচিক ফ্যাসিবাদী মেনে নিতে হবে। সুশীল কুশীলরা তোমাদের এই দান্দা ধ্যান জ্ঞান কে দিয়েছে? ৭১ গেল, মুক্তিযোদ্ধা গেল। মতলব আর পাকাবেন না। মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ কখনোই আর এক না। মুক্তিযোদ্ধার নামে ফ্যাসিবাদের স্থান এই বাংলার মাটিতে আর হবে না। ৭১-ই যদি মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধের মানদণ্ড হয়, তবে তার পরিপন্থী রূপ হবে অবশ্যই ঘৃণা এবং প্রত্যাখ্যানের। এটা আপনি মানতে বাধ্য, এটাই বাস্তবতা। আওয়ামী আমলনামা যা বলে, আওয়ামী লীগের এই ৫৫ বছরের আমলনামা যা বলে,
শেখ মুজিবুর রহমানের বাকশাল গঠন করা মুক্তিযোদ্ধার চেতনার পরিপন্থী। 72 থেকে 75 এর সরকারের প্রশাসন তথা পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও প্যারালাল নিজস্ব রক্ষী বাহিনী গঠন করা মুক্তিযোদ্ধার চেতনার পরিপন্থী। 70-এর ভোটের মানদণ্ডে জাসদ বা অন্যদের মূল্যায়ন না দিয়ে 71 পরবর্তী সরকার গঠন ছিল মুক্তিযুদ্ধের পরিপন্থী। শেখ মুজিব কন্যার ভোটারহীন নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী, এটি আপনি মানতে বাধ্য। 2008 থেকে 2024 অবৈধ মসনদ দখল মুক্তিযুদ্ধের পরিপন্থী, এটাও মুক্তিযুদ্ধের সাথে যায় না। 71-এর বুদ্ধিজীবী হত্যার অনুকরণে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, 24-এর হত্যাকাণ্ড, এগুলো মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থী, আপনি অস্বীকার করতে পারবেন না। তবে আওয়ামী লীগ কি কি সূত্রে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হয়, কিভাবে হয়? তাদের ভিতরে বা শেখ হাসিনার ভিতরে বা শেখ মুজিবের ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা কোথায়? তাদের কাজে বা চরিত্রে স্বাধীনতার স্পিরিট কোথায়? আওয়ামী লীগের কাজেই প্রমাণিত ওরা মুক্তিযুদ্ধের মুখোশে ভারতীয় সেবাদাস নয় কি? অবশ্যই আপনার উত্তর দিবেন কমেন্ট বক্সে।